সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। হামাস স্বীকার করে বার্তা দিয়েছেন যে তাদের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা এবং গাজার সংগঠনের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এই ঘোষণাটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি কেবল দুটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মৃত্যুর আনুষ্ঠানিক স্বীকৃতি নয়, বরং প্রতিরোধ রাজনীতি, সামরিক কৌশল, মনস্তাত্ত্বিক যুদ্ধ, নেতৃত্বের ধারাবাহিকতা, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক বয়ানের জটিল মিথস্ক্রিয়াকে একত্রে সামনে এনে দেয়। দীর্ঘদিন ধরে হামাস তাদের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের বিষয়ে কৌশলগত অস্পষ্টতা বজায় রেখে এসেছে। কখনো নিশ্চিত করেনি, কখনো অস্বীকার করেনি, যাতে সংগঠনের অভ্যন্তরীণ কাঠামো অটুট থাকে, সমর্থকদের মনোবল নষ্ট না হয় এবং শত্রুপক্ষের গোয়েন্দা মূল্যায়ন বিভ্রান্ত থাকে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। কয়েক মাস পর এই স্বীকৃতি দেয়া ইঙ্গিত করে যে গাজা যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে প্রতীকী স্বীকৃতি, শহীদ বয়ান এবং রাজনৈতিক বার্তা সামরিক সংঘর্ষের মতোই প্রভাবশালী হয়ে উঠেছে এবং যেখানে মৃত্যুকে স্বীকার করা নিজেই একটি কৌশলগত সিদ্ধান্ত। আবু উবায়দা ছিলেন কেবল একজন মুখপাত্র নন, তিনি ছিলেন হামাসের সামরিক পরিচয়ের প্রতীক, যিনি মুখ ঢেকে দৃঢ় কণ্ঠে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকে ধর্মীয় বিশ্বাস, জাতীয়তাবাদী আবেগ এবং ঐতিহাসিক ভাষায় উপস্থাপন করে কাসাম ব্রিগেডকে একটি কিংবদন্তি রূপ দেন। তার বক্তব্যগুলো শুধু যুদ্ধের আপডেট ছিল না, বরং সেগুলো ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যা সমর্থকদের কাছে সাহস জুগিয়েছে, বিরোধীদের মধ্যে ভয় সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক দর্শকের সামনে একটি নির্দিষ্ট বয়ান নির্মাণ করেছে। তার মৃত্যু নিশ্চিত হওয়া মানে হামাস একদিকে তাকে শহীদের মর্যাদায় উন্নীত করে প্রতিরোধের ইতিহাসে স্থায়ী প্রতীকে পরিণত করছে, অন্যদিকে বাস্তবতা মেনে নিয়ে ভবিষ্যৎ প্রচার ও নেতৃত্ব কাঠামোর দিকে এগুচ্ছে। এই স্বীকৃতির মাধ্যমে হামাস বুঝিয়ে দিয়েছে যে তারা ব্যক্তির চেয়ে আদর্শকে বড় করে দেখে এবং একজন মুখপাত্র হারালেও বয়ানের যুদ্ধ থেকে সরে যাচ্ছে না, বরং নতুন রূপে তা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে এটি তাদের দীর্ঘদিনের দাবি পূরণের মতো একটি মুহূর্ত, কারণ তারা বারবার বলছে যে তাদের লক্ষ্য কেবল অবকাঠামো ধ্বংস নয়, বরং নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানিয়ে হামাসের কমান্ড ও কন্ট্রোল কাঠামো ভেঙে দেয়া। কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ইতিহাস দেখায় নেতৃত্ব হত্যার কৌশল সবসময় প্রত্যাশিত ফল দেয় না, বরং অনেক ক্ষেত্রে এটি সংগঠনকে আরও বিকেন্দ্রীভূত, আরও অনমনীয় এবং আরও প্রতিশোধ পরায়ণ করে তোলে। সালে শেখ আহমেদ ইয়াসিন ও আবদেল আজিজ আল রান্তেসির হত্যাকাণ্ডের পর হামাস ভেঙে পড়েনি, বরং তারা রাজনৈতিক ও সামরিকভাবে নিজেদের পুনর্গঠন করেছে, নতুন নেতৃত্ব সামনে এনেছে এবং প্রতিরোধের কৌশলকে সময়ের সঙ্গে মানিয়ে নিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বোঝা যায় আবু উবাইদার মৃত্যু হামাসের প্রচার যন্ত্রে একটি শূন্যতা তৈরি করলেও তা পূরণ করার মতো কাঠামো সংগঠনের ভেতরে রয়েছে এবং খুব সম্ভবত নতুন মুখ সামনে আসবে, যারা হয়তো আরও কঠোর ভাষা ও আরও আধুনিক মাধ্যম ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে। মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু নিশ্চিত হওয়ার বিষয়টি আরও গভীর তাৎপর্য বহন করে, কারণ তিনি শুধু গাজায় হামাসের শীর্ষ নেতা ছিলেন না, বরং ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই হিসেবে প্রতিরোধের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি শক্তিশালী মুখ ছিলেন। ইয়াহিয়া সিনওয়ার নিজেই ছিলেন গাজা যুদ্ধের অন্যতম কৌশলগত মস্তিষ্ক, যিনি ইসরায়েলের কারাগারে দীর্ঘ সময় কাটিয়ে সংগঠনের ভেতরে কঠোর নিরাপত্তা সংস্কৃতি, গোপনীয়তা এবং সামরিক শৃঙ্খলার প্রতীক হয়ে ওঠেন। তার ভাই মোহাম্মদের মৃত্যু হামাসের নেতৃত্বের ধারাবাহিকতায় একটি বড় ধাক্কা, কারণ এতে পরিবার ভিত্তিক আস্থার সম্পর্ক, গোপন যোগাযোগের চ্যানেল এবং মাঠ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব পড়ে। ইসরায়েল বহুদিন ধরে সিনওয়ার পরিবারকে প্রতিরোধের হার্ডকোর হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের লক্ষ্যবস্তু বানানো ছিল একটি প্রতীকী বার্তা যে কেউই নিরাপদ নয়, নেতৃত্বের কোনো স্তরই অজেয় নয়।
এই ধরনের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সক্ষমতার প্রদর্শন হলেও একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দেয়। কারণ বেসামরিক এলাকা, শরণার্থী শিবির ও ঘনবসতিপূর্ণ গাজায় এমন হামলা মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলেছে এবং যুদ্ধাপরাধের অভিযোগকে আরও জোরালো করেছে। হামাসের এই স্বীকৃতি আসার সময়টিও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন এক সময় এসেছে যখন গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক চাপ, যুদ্ধবিরতি আলোচনা, বন্দি বিনিময় এবং আন্তর্জাতিক আদালতে অভিযোগের বিষয়গুলো তীব্রতর হয়েছে। হামাস এই ঘোষণার মাধ্যমে তাদের সমর্থকদের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চায় যে তারা নেতৃত্ব হারালেও প্রতিরোধের পথ থেকে সরে আসেনি, বরং শহীদদের রক্তকে ভবিষ্যৎ সংগ্রামের পাথেয় হিসেবে দেখছে এবং এই আত্মত্যাগকে তারা তাদের আদর্শিক শক্তির উৎস হিসেবে ব্যবহার করবে। একই সঙ্গে তারা আবু ওবায়দা ও মোহাম্মদ সিনওয়ারকে আদর্শিক উত্তরাধিকার হিসেবে তুলে ধরে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চায়, যাতে যুদ্ধের দীর্ঘায়িত প্রভাব সত্ত্বেও সংগঠনের সামাজিক ও রাজনৈতিক ভিত্তি অটুট থাকে। অন্যদিকে ইসরায়েল এই ঘটনাকে তাদের সামরিক অভিযানের সাফল্য হিসেবে তুলে ধরে দেশের ভেতরে রাজনৈতিক চাপ সামাল দিতে চায়, বিশেষ করে যখন যুদ্ধের খরচ, সেনা হতাহতের সংখ্যা এবং আন্তর্জাতিক সমালোচনা সরকারের উপর চাপ সৃষ্টি করছে। তবে প্রশ্ন থেকে যায়, এই ধরনের লক্ষ্যভিত্তিক হত্যা কি সত্যি দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে, নাকি এটি সংঘাতের চক্রকে আরও দীর্ঘায়িত করে? গাজার বাস্তবতায় দেখা যাচ্ছে নেতৃত্ব হত্যার পরও হামাস রকেট হামলা, গেরিলা আক্রমণ, সুড়ঙ্গভিত্তিক অভিযান এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হয়েছে, যা ইঙ্গিত দেয় যে সংগঠনটি এখন অনেক বেশি বিকেন্দ্রীভূত এবং স্থানীয় কমান্ডারদের উপর নির্ভরশীল। এই বিকেন্দ্রীকরণ একদিকে হামাসকে টিকে থাকতে সাহায্য করছে, অন্যদিকে ইসরায়েলের জন্য যুদ্ধকে আরও জটিল করে তুলছে, কারণ নির্দিষ্ট নেতাকে হত্যা করলেও পুরো কাঠামো ভেঙে ফেলা যাচ্ছে না এবং প্রতিটি নতুন আক্রমণ নতুন প্রতিশোধের চক্র তৈরি করছে। আন্তর্জাতিক রাজনীতির দিক থেকে এই স্বীকৃতি আরব বিশ্ব, ইরান, তুরস্ক এবং পশ্চিমা শক্তিগুলোর অবস্থানকেও প্রভাবিত করতে পারে। ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো সম্ভবত এই মৃত্যুকে প্রতিরোধের আত্মত্যাগের উদাহরণ হিসেবে তুলে ধরবে, যাতে আঞ্চলিক প্রতিরোধ অক্ষ আরও সংহত হয় এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান নৈতিক ও আদর্শিক ভিত্তি পায়। আরব রাষ্ট্রগুলো প্রকাশ্যে সংযত প্রতিক্রিয়া দেখালেও জনমত পর্যায়ে ফিলিস্তিনপন্থী আবেগ আরও উস্কে উঠতে পারে, যা তাদের সরকারগুলোর উপর চাপ সৃষ্টি করবে, বিশেষ করে যখন তাদের অনেকেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক বা নিরাপত্তা সম্পর্ক বজায় রাখছে। পশ্চিমা দেশগুলো একদিকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সমর্থন করে, অন্যদিকে বেসামরিক মৃত্যুর সংখ্যা, মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এই দ্বৈত অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠবে এবং তাদের নীতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আবু উবায়দার মতো একজন মুখপাত্রের মৃত্যু শুধু সামরিক ঘটনা নয়, বরং বয়ানের যুদ্ধেও একটি বড় পরিবর্তন। তার ভিডিও বার্তাগুলো ইতিমধ্যেই আর্কাইভ হয়ে গেছে, যা ভবিষ্যতে প্রতিরোধের ইতিহাস, প্রোপাগান্ডা এবং রাজনৈতিক শিক্ষায় ব্যবহার করা হবে। ঠিক যেমন আগের নেতাদের বক্তৃতা ও ছবি এখনও আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। হামাস হয়তো নতুন মুখ সামনে আনবে, কিন্তু আবু উবায়দার ব্যক্তিত্ব, কণ্ঠস্বর এবং প্রতীকী শক্তি সহজে প্রতিস্থাপনযোগ্য নয়, যা সংগঠনের প্রচার কৌশলে পরিবর্তন আনতে পারে। হয়তো আরও বিকেন্দ্রীভূত ও ডিজিটাল মুখে বয়ানের দিকে তারা এগিয়ে যাবে। সব মিলিয়ে হামাসের এই স্বীকৃতি গাজা যুদ্ধের এক নির্মম বাস্তবতার সামনে আনে, যেখানে মানুষ, নেতৃত্ব ও প্রতীক একের পর এক হারিয়ে যাচ্ছে, কিন্তু সংঘাতের মূল কারণগুলো অমীমাংসিত থেকে যাচ্ছে। যতক্ষণ না দখল, অবরোধ, নিরাপত্তা, রাজনৈতিক অধিকার এবং আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান আসে, ততক্ষণ এই ধরনের হত্যাকাণ্ড নতুন নতুন প্রতিরোধের জন্ম দেবে। প্রতিটি মৃত্যু উভয় পক্ষের জন্য নতুন করে যুদ্ধের যুক্তি তৈরি করবে এবং গাজা ও বৃহত্তর ফিলিস্তিন সংকট মানবিক ও রাজনৈতিক দিক থেকে আরও গভীর সংকটে নিমজ্জিত হতে থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।